শীঘ্রই প্রকাশ করা হবে। সিলেট বিভাগে সিলেট শিক্ষা বোর্ড এবং আমাদের বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। আজ প্রথম দিনের পরীক্ষা শেষে আমাদের কাছে যে তথ্য এখন পর্যন্ত উঠে এসেছে, আজকে আমাদের সাধারণ শিক্ষা বোর্ড সমূহের মধ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা হওয়ার কথা ছিল সিলেট শিক্ষা বোর্ড ব্যতীত 9,33,689 জন, এবং আমাদের তথ্য অনুসারে পরীক্ষার্থীর সংখ্যা আজকে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল 9,23,719 জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 9,970 জন, এবং সেই অনুপস্থিতির শতকরা হার হচ্ছে 1%। এটি হচ্ছে আমাদের সাধারণ শিক্ষা বোর্ড সমূহের পরিসংখ্যান। যেই অনুপস্থিতি সেটি হচ্ছে অন্যান্য সময়ে বা অন্যান্য বছরে যেই ধরনের শতকরা অনুপস্থিতির হার দেখা যায় সেটা এই বছরও একই এবং কিছুটা কম বলে আমাদের কাছে তথ্য উঠে এসেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আমাদের সর্বমোট পরীক্ষার্থী আজকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 7,88,000। পরীক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 7,88,044 জন। এবং পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন 7,58,056 জন। অনুপস্থিতি আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডে পেয়েছি 2,988 জনের। সেখানে অনুপস্থিতি মাদ্রাসা শিক্ষা বোর্ডে 3.7%। কারিগরি শিক্ষা বোর্ডের 707টি কেন্দ্রের মধ্যে আমাদের 707টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,10,19 জন, এবং অংশগ্রহণ করেছেন 1,07,774 জন। অনুপস্থিতির সংখ্যা হচ্ছে 2,245 জন। আমাদের সিলেট বিভাগের সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 87টি কেন্দ্রে পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি, কারণ সেখানে পরীক্ষা হয়নি। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে সেখানে ছিল 26টি কেন্দ্র। সেই 26টি কেন্দ্রে আজকে পরীক্ষা হয়নি। সেটা সিলেট বিভাগের পরীক্ষা একসাথে সেখানে হবে। আর কারিগরি 27টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সিলেট বিভাগে, যেহেতু সেটা আমাদের পরীক্ষা নেওয়া আজকে সম্ভব হয়নি। 2023 সাল এবং 24 সালের একটি তুলনামূলক পরিসংখ্যান আপনাদের কাছে আমরা কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2023 সালের তুলনায় 2024 সালের পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2023 সালে আমাদের সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 13,59,342 জন, আর 24 সালে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 14,61,514 জন। সেটা হচ্ছে প্রাক্কলিত। আমাদের সিলেটের পরীক্ষা যখন শুরু হবে 9 জুলাই 2024 থেকে, তখন আমরা আসলে পূর্ণাঙ্গ পরিসংখ্যান হাতে পাবো, এবং তখন আমরা বুঝতে পারবো যে সিলেটের পরিস্থিতি বিবেচনায় সেখানে কতজন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি। আমরা আজকে আবহাওয়ার পূর্বাভাস ছিল বৃষ্টি এবং নিম্নচাপের কারণে দেশব্যাপী বৃষ্টির একটি পূর্বাভাস ছিল। আমরা আমাদের সকল বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ, আমাদের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে সকল বোর্ডের সকল চেয়ারম্যান একসাথে আলোচনা করে গতকাল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। আমাদের জেলা প্রশাসক যারা আছেন সারা দেশে, তাদের সাথেও তারা যোগাযোগ রেখেছিলেন, এবং সেই প্রেক্ষিতে আজকের যে পরীক্ষা সেটা
পেছানো বা সেটা আজকে না নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, সেটা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। কিছু কিছু জায়গায় বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে শহরাঞ্চলের মধ্যে সাময়িক যেই বৃষ্টিপাতের কারণে যে ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেটার কারণে আমরা অনেক জায়গায় সংবাদ পেয়েছি যে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে বেশ ভোগান্তি পেতে হয়েছে। তবে যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীরা পরে সময় কিছুক্ষণ পরে হলেও সেখানে পৌঁছতে পেরেছে, কেন্দ্র সচিব যারা ছিলেন তাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সাথে সেভাবে করে সময়টা অ্যাডজাস্ট করে নিয়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগটা দেওয়ার জন্য। এটি ছাড়া আমরা আবহাওয়া দপ্তরের সাথে এখনো আলোচনা এবং তাদের সাথে যোগাযোগ রেখেছি। আগামীকাল কোনো পরীক্ষা নেই, আগামীকালও অনেক বৃষ্টিপাতের আশঙ্কা আছে এবং আগামীকালের পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী দিনের বিষয়ে সিদ্ধান্ত নিব। তবে এখন পর্যন্ত আমাদের পরীক্ষা যথাযথভাবে নেয়ারই সিদ্ধান্ত আছে। আমাদের বিদেশি 8টি কেন্দ্রীয় পরীক্ষা হয়েছে। আপনারা জানেন যে আমরা বিদেশে আমাদের দূতাবাসের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে থাকি এবং সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 281 জন। সেখানে সেই সমস্ত কেন্দ্রগুলোতেও পরীক্ষা সম্পন্ন হয়েছে, আজকে দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। যেহেতু আমাদের আজকের এই তথ্যটিতে সিলেট বিভাগের বিষয়টা আলাদাভাবে এবং মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের সিলেট বিভাগের পরীক্ষা কেন্দ্রগুলো সম্পর্কে সেখানে আলাদা একটু অ্যাডজাস্টমেন্ট আছে। আমাদের যে হাতে যে তথ্যপত্র আছে সেটা যদিও আমরা এখানে আপনাদের হাতে দিয়ে দিচ্ছি। পূর্ণাঙ্গ পরিসংখ্যান শতভাগ যে পরীক্ষার্থীর ক্ষেত্রে, শতভাগ নয় আসলে পরীক্ষার্থীর ক্ষেত্রে সার্বিকভাবে সকলেই যে সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল সেখান থেকে কতজন শেষ পর্যন্ত পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে সারা দেশ ব্যাপী, সেটি আমাদের পক্ষে জানা সম্ভব হবে সিলেটের পরীক্ষাটা শুরু হওয়ার পরে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে, পরীক্ষা সংক্রান্ত সুনির্দিষ্ট প্রশ্ন থাকলে আমাকে আমাদের সম্মানিত শিক্ষা বোর্ড সমূহের চেয়ারম্যান মহোদয় তার সহযোগিতা নিতে হবে। আপনার প্রশ্ন আপনি প্রথমে একটা করলে আপনার বক্তব্য থেকে এসেছে যে বন্যা কথাগুলো এসেছে, তো জুন জুলাইটা আসলে পরীক্ষার জন্য উপযুক্ত সময় না, হয়তো কোনো কারণে এসে দিয়েছেন, করোনার কারণে আগামী বছর থেকে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে? না বলি যে আপনার বক্তব্যতেও বৃষ্টি ভোগান্তি এই বিষয়গুলো এসেছে, তো হ্যাঁ আসলে বৃষ্টির ক্ষেত্রে আমাদের যে আগামী বছরে আমাদের পরীক্ষা আরো সামনের দিকে যাবে এবং আমরা সেটা সেভাবে করেই পরিকল্পনা করছি। এই বছর সময়ের অনেক আগেই কিছু কিছু জায়গায় বন্যা আমরা দেখতে পেয়েছি, সেটা আসলে সাধারণত এই সময়ের মধ্যে হয়ে থাকে না। তবে আমাদের আবহাওয়াবিদগণও বলেছেন যে উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি যেটা হয় সেটা আবার দক্ষিণাঞ্চলে গিয়ে আবার বছরের মধ্যবর্তী বা আগস্ট মাসে গিয়ে সেটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সমস্ত বিষয় বিবেচনায় যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরো সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা এবারের পরীক্ষাতে যে ধরনের অনুপস্থিতি বা সার্বিক তথ্যপত্র পেয়েছি এটা আসলে তেমন কোনো মেজর কোনো গ্যাপ আমরা সেটা আসলে দেখিনি। এপ্রিলে আগামী বছর আমরা আশা করছি যে এপ্রিলেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে আগের সময়। প্রশ্ন করবো আমাদের মধ্যে যেটি হচ্ছে আজকের একসাথে বৃষ্টি ছিল, সেই সঙ্গে তীব্র যানজট ছিল। আমরা সকাল থেকে কেন্দ্রে ছিলাম, দেখেছি পরীক্ষার্থীদের ব্যাপক ভোগান্তি। তো পরীক্ষার সময়টা পরিবর্তনের বিষয়ে অভিভাবকরা দীর্ঘদিন ধরেই বলছে যে সকাল 10টার সময় যেটা অফিস সময়ের সাথে একসাথে হয়ে যাচ্ছে। এই জন্য এটা নিয়ে আপনারা ভাবেন কিনা, যেহেতু ট্রেনে নিয়ে আসছেন। সেই সঙ্গে আরেকটা প্রশ্ন করে রাখি, পরীক্ষা সংক্রান্ত না, তারপরে এটা আসলে আপনার সাথেই সংশ্লিষ্ট, যে আগামীকাল থেকে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার ধর্মঘাটে যাচ্ছে, তারা ক্লাস পরীক্ষা নেবেন না বলে ঘোষণা দিয়েছে। আপনি কি তাদের সাথে আলোচনা করবেন কিনা সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে? ধন্যবাদ। আসলে সময়ের বিষয়টা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সময়ের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে এটা যত সকালের নির্ধারিত সময়ে পরীক্ষা না হলে সেটা যখন দুপুরের দিকে গড়িয়ে যায় তখন জোহরের নামাজের একটা সময়ের একটা বিষয়, সেখানে একটা আলোচনা আছে যে জোহরের নামাজের সময়টা সে পড়ে যায় এবং কিছু কিছু জায়গায় আমাদের দুই বেলাও পরীক্ষা হয়।
আর যানজট এবং এই যে অফিসে যাওয়ার যে সময়ের বিষয়টা, সেটা একেবারেই রাজধানী কেন্দ্রিক। আমাদের বেশিরভাগ কার্যালয়গুলো হচ্ছে রাজধানীতে, কিন্তু আমাদের সারা দেশের কথা বিবেচনায় পরীক্ষা নিতে হয়। রাজধানীর আমাদের এখানে যে সমস্ত কেন্দ্রগুলো আছে, আমরা সেই কেন্দ্রগুলোতে যারা পরীক্ষার্থী তারা সাধারণত সেই প্রস্তুতিটা নিয়ে থাকে, যে যেহেতু রাজধানীতে ট্রাফিক জ্যাম নিয়ে সেই ধরনের প্রস্তুতি নেওয়াটা খুবই কঠিন। অগ্রিম অনেক অভিভাবক পরীক্ষার্থীদেরকে নিয়ে যথাসময়ে আসার সেই প্রচেষ্টা সবসময় তাদের থাকে। কারণটা হচ্ছে রাজধানীতে আমরা জানি যে ট্রাফিক জ্যামের বিষয়টা, এটা পূর্বাভাস দেওয়াটা খুবই কঠিন, সেটাতে অভ্যস্ত হয়ে গেছে। তবে রাজধানী পরিস্থিতি বিবেচনায় তো আমরা সারা দেশের সিদ্ধান্ত নিতে পারি না, সেটা রাজধানীর জন্য। এবং হ্যাঁ, ঢাকা আমরা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি অনেক জায়গাতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা অনেক সহযোগিতা করেছেন। আমরা সেই পরীক্ষা প্রক্রিয়াটির মধ্যে আগামীতে আমাদের যে নতুন সিলেবাস যখন পরিপূর্ণভাবে সেটি বাস্তবায়িত হবে, তখন উচ্চ মাধ্যমিক পর্যায়েও পরীক্ষাটা কিভাবে আরো বেশি বিকেন্দ্রীকরণ করা যায় এবং পরীক্ষার্থীরা যাতে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আরো অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভবিষ্যতে নতুন কারিকুলামের সুবাদে। তো সেই লক্ষ্যে আমরা আসলে সেভাবে করে আবারও রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আমরা 2026 সালের যে এসএসসি পরীক্ষা, সেটাও কিভাবে একটা কম সময়ের মধ্যে এবং অনেক বেশি আমাদের হল সংখ্যা বাড়িয়ে, কেন্দ্র বাড়িয়ে কিভাবে সেটা নেওয়া যায়, যাতে করে পরীক্ষার্থীদের ভোগান্তিটা কমে। দূর দূরান্তে গিয়ে পরীক্ষা দেওয়ার যে এখন যে একটা চ্যালেঞ্জ আছে অনেক জায়গাতে, সেটা কিভাবে কমানো যায় সেটা নিয়ে কাজ করছি। আশা করি এটাতে একটা পরিবর্তন আসবে নতুন কারিকুলামের সুবাদে। আর বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আপনি যে কথাটা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সমূহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কিন্তু সরকারি কর্মচারী হিসেবে কিন্তু গণ্য হন না আইনত। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা কাঠামো থাকে এবং সেই ক্ষেত্রে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার যে সম্মানের জায়গা আছে, যে শ্রদ্ধার জায়গা সমাজে আমাদের মধ্যে থাকে, সেক্ষেত্রে তারা সবাই কিন্তু সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন না এবং তাদের কিন্তু নানান বিষয়ে মতামত দেওয়ার ক্ষেত্রে তাদের যে স্বাধীনতা, তারা অন্যান্য সরকারের যারা বেতন কাঠামোর মধ্যে আছে তাদের মতন সেভাবে করে গণ্য হন না। সেই ফ্লেক্সিবিলিটিটা তাদের আছে। সুতরাং তারা তাদের যে দাবি সেটা নিয়ে আমাদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছেন। যেহেতু আমরা সরকারের একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ এবং বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, সেখানে পেনশন স্কিমের ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি পেনশন স্কিমে সেখানে আগামীকাল থেকে, অর্থাৎ 1 জুলাই, 1 জুলাইয়ের পর থেকে যারা নতুন আসবেন, নতুন যারা চাকরিতে আসবেন, তারা সেই পেনশন স্কিমে যাবেন। এটা হচ্ছে সরকারের প্রশাসনিক বা নির্বাহী সিদ্ধান্ত। এইটা আমরা আলোচনার সময় আমরা বলেছি বা আমরা এখনো সেটা চলছে যে বিদ্যমান যারা শিক্ষকরা আছেন তারা আমাদের যারা আগামীকালের 1 জুলাই থেকে তার পরবর্তীতে যারা যোগদান করবেন তারা নতুন স্কিমে যাবেন এবং এই বিষয়ে যেহেতু একটা তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে যারা এখন আছেন তাদের পক্ষ থেকে একটা বক্তব্য আছে যে শিক্ষকরা সেখানে যাবেন বা অন্যান্য সরকারি কর্মকর্তা বা তাদের ক্ষেত্রে সেটা পেনশনের ক্ষেত্রে তারা যাবেন কিনা। আমরা যতটুকু সরকারি সিদ্ধান্ত সমূহ জানতে পেরেছি, 2025 সাল থেকে সরকারের সকল কর্মকর্তা কর্মচারীও কিন্তু সার্বজনীন পেনশনের যে সমস্ত স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমে সেখানে তারা স্থানান্তরিত হবে। যদিও বা সেটা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য 2025 সাল থেকে বাস্তবায়িত হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ এবং যেগুলো আইন দ্বারা প্রতিষ্ঠিত স্ট্যাচুটরি প্রতিষ্ঠান, সেগুলো আগামীকাল থেকে সেটা বাস্তবায়িত হওয়ার কথা, শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নয়। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেহেতু আলাদা আলোচনা আছে, আমরা যেহেতু সরকারের অংশ, আমরা যেহেতু সরকারের নির্বাহী বিভাগের অংশ, সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না। সরকারের যে সিদ্ধান্ত সেটার সাথে আমাদের সকলের অবস্থান থাকতে হবে। আর শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। তবে সরকারি যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নয়,
সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য তাদের যে পেনশন স্কিম সেটা সরকারি পেনশন স্কিমে থাকবে না, সেটাই হচ্ছে সিদ্ধান্ত। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কিছু করতে হলে কিন্তু সেইভাবে করে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে একটা আলাদা উপায় বের করতে হবে। কিন্তু যেই সিদ্ধান্তটা বর্তমানে বিদ্যমান আছে সেটা আসলে শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সকলের জন্য প্রযোজ্য।